সরকারের পতন আটকাতে পারলেন না নেপালের প্রধানমন্ত্রী ওলি শর্মা। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন তিনি পদত্যাগ করছেন এবং যেভাবে নেপালের সামাজিক সংকট হঠাৎ করে ধেয়ে এসছে তার ব্যর্থতার দায় তারই। নেপালের সেনাপ্রধান তাকে সেফ এক্সিট দেওয়ার কথা বলেছেন এবং শোনা যাচ্ছে তিনি দুবাইতে হয়তো হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু হঠাৎ করে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তা কিভাবে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হলো সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং আপনারা যদি দেখেন, আমি 3 দিন আগে এই সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড একটি ভিডিও নেপালের ঘটনা নিয়ে আপনাদের সামনে বানিয়েছিলাম। 3 দিনে একটা দেশের সরকারের পতন হয়ে যাচ্ছে এবং সরকারের যে সিস্টেম সেই সিস্টেম সম্পূর্ণভাবে কোলাপস করে যাচ্ছে। তা কি শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনের ফলে সংঘটিত হতে পারে, নাকি বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে নেপালেও ঠিক একই কায়দায় এই সরকারকে পিছন থেকে কেউ বা কারা সরিয়ে দিল, সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো দক্ষিণ এশিয়ায় আমরা এমন কিছু ঘটনা সাম্প্রতিক সময় দেখলাম যা কিন্তু ভারতের ভবিষ্যৎ নিয়েও বড়সড় প্রশ্ন চিহ্ন তুলে দেয়। কখনো মায়ানমার, কখনো বাংলাদেশ, কখনো নেপাল, যেই রাষ্ট্র চীনের কাছে চলে গেছে কিংবা আমেরিকার সঙ্গে সংঘাতে জড়িয়েছে সেই রাষ্ট্রের সরকারের পতন চোখের সামনে কিন্তু দৃশ্যমান। এই পুরো ঘটনায় এক ব্যক্তির নাম উঠে এসছে, সেই ব্যক্তির নাম সুদান গুরুং। এই সুদান গুরুং কে, কিভাবে তিনি এই আন্দোলনকে সংগঠিত করলেন এবং কিভাবে জেনজি আন্দোলন বদলে গেল সরকার বিরোধী আন্দোলনে, আজকে সেই কথাই আজকে ভিডিওতে জানাবো। যারা এই ভিডিও দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ক্ষমতায় বসার পর থেকেই নেপালের এই প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিটাই ছিল ভারত বিরোধিতা। তারা অত্যন্ত চীনপন্থী হয়ে গেছিলেন। কিছু মাস আগেও নেপাল আন্দোলনে রীতিমতো ছারখার হয়ে যায় রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য। নেপাল আগাগোড়াই হিন্দু রাষ্ট্র এবং সেখানকার নাগরিকদের 100% হিন্দু, কিন্তু নেপালের এই প্রধানমন্ত্রী ক্ষমতায় বসিয়েই হিন্দু রাষ্ট্রকে বদলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার জন্য উঠে পড়ে কিন্তু আন্দোলন শুরু করেন। আজকে নেপালে যে ঘটনা আপনারা দেখছেন সেই ঘটনা কিন্তু একদিনে শুরু হয়নি। 2008 সালে যখন নেপালের রাজতন্ত্রের পতন হয় তারপর থেকেই কিন্তু সাধারণ মানুষের মনে নেপালের সরকারের বিপক্ষে ক্ষোভ কিন্তু জমা হচ্ছিল। সেই ক্ষোভের বশবর্তী হয়ে আজকে কিন্তু এই ধরনের আন্দোলন, যা জেনজি আন্দোলন নামে ইতিহাসে থেকে যাবে। কিন্তু এটাই কি শুধুমাত্র একটা আন্দোলন? আমার বক্তব্য হলো, সরকার পতন কি এত সহজ কাজ? বাংলাদেশের সরকার ইচ্ছা মতো বদলে দেওয়া যায় 2 দিন আন্দোলন করে। মায়ানমারের সরকার বিপর্যয়ের মুখে, নেপালের সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে। শুধুই কি সেই দেশের নাগরিকরা সমবেত হয়ে একটা সরকারকে এইভাবে পতনের মুখে ঠেলে দিতে পারে? এই প্রশ্ন কিন্তু আজকে পুরো ঘটনায় কিন্তু উঠে এলো। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো দেশের সুপ্রিম কোর্ট যেখানে পরিষ্কারভাবে বলেছিলেন যে এই 26টা অ্যাপকে ব্যান করা আসলে কোনো অবৈধ কাজ নয়, তা সত্ত্বেও কেন দেশের ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিলেন? শুধুই কি ফ্রিডম অফ স্পিচকে আটকানোর জন্য, নাকি এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে? তা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকে সকাল থেকে নেপালের একাধিক মন্ত্রীরা পদত্যাগ পত্র পাঠাতে শুরু করেন। এগ্রিকালচার মিনিস্টার বলেন যে নেপালে অথরাইজেশনের একটা শাসন ব্যবস্থা চলছে, নেপালে যেটা চলছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নেপাল সরকারের যে প্রধানমন্ত্রী তিনি স্বেচ্ছাচারিতা করছেন, যা ইচ্ছা তাই করছেন এবং যেভাবে নিরীহ যুবকদের উপর গুলি চালানো হয়েছে তার সঙ্গে তিনি সহমত নন। এই পুরো আন্দোলনে প্রায় 19 থেকে 20 জন যুবক কিন্তু মারা যান। এই 19 জন যুবকের মৃত্যুর দায় একমাত্র সরকারের এবং নেপালের ক্যাবিনেট মিনিস্টারের অন্যতম সদস্য তিনি প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে বলেন, ওলি কেপি শর্মা যদি এই ধরনের পদক্ষেপ না নিতে তাহলে কিন্তু এই পুরো বিষয়টি এই জায়গায় হতো না। তাই তার মরাল ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট এবং এই মুহূর্তে মরাল ভ্যালুটাকে ঠিক রাখার জন্য তিনি পদত্যাগ করছেন। পরবর্তীকালে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি জ্বালিয়ে যাওয়া হলো এবং রাষ্ট্রপতি ভবনে নেপালের সাধারণ মানুষ ঢুকে গেলেন এবং প্রধানমন্ত্রীর বাসভবনেও সাধারণ মানুষ কিন্তু ঢুকে গেছেন। এই মুহূর্তে নেপালে একটি মিটিং অর্গানাইজ করা হয়।
সেই মিটিংটি হয় নেপালের সেনাপ্রধান এবং নেপালের প্রধানমন্ত্রীর বিপক্ষে, মানে প্রধানমন্ত্রীর মধ্যে। নেপালের প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পরিষ্কার বলেন যে আমি পদত্যাগ পত্র করতে রাজি আছি, দিতে রাজি আছি, কিন্তু আমাকে সেফ এক্সিস্ট মানে দিতে হবে, দেশ থেকে যেন আমি চলে যেতে পারি। ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী এর আগেও ভেবেছিলেন যে তিনি পদত্যাগ না করে শাসন ব্যবস্থা মুখ্যমন্ত্রীর হাতে বা উপপ্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন। এই উপপ্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পর তিনি দুবাইতে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাবেন। কিন্তু অবশেষে যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে যে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেই দেশ ছেড়ে পালাচ্ছেন। ঠিক বাংলাদেশের অনুরূপ একটি কাণ্ড আমরা নেপালে আজকে দেখলাম। সেই তরুণ যুবক, সেই উন্মত্ত পাগল তরুণ, তারা সরকারকে বদলে দিলেন। এই পুরো ঘটনায় নাম জড়িয়ে আসছে সুধান গুরুং বলে এক ব্যক্তির। এনার বয়স 36। এই সুধান গুরুং এই নেপালের যে আন্দোলন আমরা দেখলাম তার প্রধান চরিত্র। শোনা যাচ্ছে তিনি এই পুরো বিষয়টিকে অর্গানাইজ করেছিলেন। তিনি ছাত্রদেরকে নির্দেশ দিয়েছিলেন নির্দিষ্ট একটি ইউনিফর্ম পরে তারা যেন প্রতিবাদের স্থলে এসে হাজির হয়, কারণ স্কুল ইউনিফর্ম পরে থাকলে কোনো অবস্থাতেই এদের উপর গুলি চালাতে পারবে না সেনা সদস্যরা। ফলে আস্তে আস্তে ছাত্র জনতার ভিড় বাড়ে, স্কুল ইউনিফর্মে সবাই আসতে শুরু করে এবং আস্তে আস্তে বিক্ষোভের মাত্রা যখন বাড়তে শুরু করে তখন কিন্তু এই সুদাং গুরুং পরিষ্কারভাবে নেপালের প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। আরো ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো এই যে পার্টিকুলার সুদান গুরুংকে নিয়ে এত আলোচনা, তিনি কিন্তু আন্দোলনের বা বিক্ষোভের রাস্তা কি হবে, কোন জায়গা থেকে আমরা সিক্রেট অভিযান চালাবো, কিভাবে প্ল্যান করব এবং এই প্ল্যান সাকসেসফুল হলে আমরা কি করব, না হলে কি করব, এই পুরো পরিকল্পনাটা কিন্তু সুদাং গুরুং এর পক্ষ থেকে করা হয়। এবার এই সুদাং গুরুং কে? দেখুন, বিভিন্ন জায়গায় যে তথ্য এসছে সেখানে বলা হচ্ছে এই ব্যক্তি একটি এনজিও চালায়, অর্থাৎ সেই এনজিও যোগ, এবং এই এনজিও যোগ মানেই আপনারা বুঝতে পারছেন কোথাও না কোথাও থেকে ফান্ডিং কিন্তু আসে। কিন্তু এর পার্টিকুলারলি যদি এনজিওর ওয়েবসাইট দেখেন সেই ওয়েবসাইটে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই এনজিওর আড়ালে কিছু না কিছু হয়তো থাকলেও থাকতে পারে, যদিও এখন শিওর ভাবে কিছু বলা যাচ্ছে না। তবে এটা বোঝা যাচ্ছে যে নেপালের এই আন্দোলন শুধুমাত্র স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন নয়, বা স্বতঃস্ফূর্ত যদি আন্দোলন হয়েও থাকে এর নেতৃত্ব কিন্তু কোনো না কোনোভাবে শক্ত হাতে পরিচালিত হয়েছে, না হলে মাত্র দুদিনে একটা দেশে সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে তা কিন্তু ভাবাই যায় না। দেখুন, অলি শর্মার অনেক দোষ আছে। অলি শর্মা প্রথম থেকে এসেই ভারত বিরোধিতা করেছেন। তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিসপুটকে কেন্দ্র করে ভারতের বিপক্ষে উস্কে গেছেন সাধারণ মানুষকে, এবং তার মতে ভারত নেপালকে নাকি ডমিনেট করতো, তাই ভারতের আগ্রাসন থেকে নেপাল বেরোবে। বিভিন্ন ক্ষেত্রে বর্ডার এগ্রিমেন্টগুলোকে তিনি ভায়োলেট করার চেষ্টা করেছেন, বর্ডার ডিসপুটগুলোকে সামনে এনেছেন এবং কথায় কথায় চায়নার দালালি করে গেছেন। ফলে নেপালের প্রতি কিন্তু সে অর্থে কোনো সহানুভূতি থাকার জায়গা নেই ভারতীয়দের, এবং ভারত কিন্তু এই অলিকেপে শর্মাকে জায়গা শেষ মুহূর্তে জায়গাও দেয়নি। ভারত সরকার বলেছে পুরো বিষয়টার উপর কড়া নজর নেপালের পক্ষ থেকে রাখা, ভারতের পক্ষ থেকে রাখা হচ্ছে নেপালে। কিন্তু আলটিমেটলি নেপালের এই সরকার পরিবর্তন অনেক বেশি কিন্তু চীনের কাছেও ধাক্কা, কারণ নেপালকে কেন্দ্র করে তারা ভারতের বিপক্ষে একাধিক পরিকল্পনা করেছিল এবং নেপালকে বেস করে তারা আমেরিকার বিপক্ষেও একাধিক স্ট্র্যাটেজিক মুভও কিন্তু করার পরিকল্পনা করেছিল। ফলে দক্ষিণ এশিয়ায় রেজিম চেঞ্জ শেষ এক বছরের দ্বিতীয়বার আমরা দেখলাম। মায়ানমারের অবস্থা এর থেকেও খারাপ। সব মিলিয়ে এই সুদাং গুরুংকে তা নিয়ে কিন্তু আন্তর্জাতিক স্তর রীতিমতো উত্তাল, এবং এর পিছনে আমেরিকার কোনো খেলা আছে কি নেই, সিআইএ কোনোভাবে অ্যাক্টিভ হয়েছে কি হয়নি, পাকিস্তানের আইএসআই গ্রাউন্ড লেভেলে কিছু করেছে কি করেনি, অনেক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। মনে রাখবেন এই নেপাল এবং কাঠমান্ডু, পার্টিকুলার এই নেপালের কাঠমান্ডু নামক জায়গাটি কিন্তু আইএসআই এর মুক্ত ক্ষেত্র, বিভিন্ন জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার। ফলে সরকার বিরোধী এই আন্দোলন আলটিমেটলি করাপশন, টেরোরিজম, অ্যান্টি টেরোরিজম, অনেক কথাবার্তা হয়তো এখন বলা হবে, কিন্তু আলটিমেটলি গ্রাউন্ড লেভেলে কারা অ্যাক্টিভলি এই পুরো বিষয়টাকে তদারকি করেছে সেটা যতক্ষণ না প্রকাশ্যে আসছে ততক্ষণ অবধি এই আন্দোলনকে নিয়ে কোনো কনক্লুশন টানার মতো জায়গায় কিন্তু আমরা নেই। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।